আসসালামু আলাইকুম। রোড টু বিসিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক আন্তর্জাতিক বিষয়াবলী, প্রথম লেকচার। আজকে আমরা বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি, মহাদেশ পরিচিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এন্ডেভার রোড টু বিসিএস কনসাইজ বই, এই বইটি আপনারা সবাই অলরেডি নামটা শুনেছেন। এই বইটি আমাদের এই বইটি থেকে এই যে আজকে আমরা টপিকগুলো পড়াবো, এই টপিকগুলো সব কিছুই খুব গোছানোভাবে, খুব সুন্দরভাবে, প্রেজেন্টেবল ওয়েতে আমাদের এই বইটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো আপনারা এই বইয়ের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো একদম 100% যদি আপনারা মনে রাখতে পারেন, আমার ধারণা যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা সর্বোচ্চ সংখ্যক কমন পাবেন। তো আমরা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা দীর্ঘায়িত না করে আমাদের আজকের যে টপিক, সেই টপিকে আমরা প্রবেশ করি। আমরা আজকের এই এখন প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বের সভ্যতা, বৈশ্বিক সভ্যতা। আমরা সবাই জানি যে আমাদের এই যে বিশ্ব, এই বিশ্বের বর্তমানে যে নগর, রাষ্ট্র, শহর, গ্রাম সব কিছুরই সূচনা হয়েছিল কিছু সভ্যতার মাধ্যমে। ঠিক আছে, আজ থেকে প্রায় 5000 বছর আগে এই সভ্যতাগুলোর উৎপত্তি হয়। তো বিশ্বের এই সভ্যতাগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব, যেটুকু আমাদের বিসিএস প্রিলিমিনারির জন্য লাগবে। এবং সভ্যতা থেকে প্রতি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেই কমপক্ষে একটি, মাঝে মাঝে 2টি বা 3টি প্রশ্ন থেকে থাকে, তবে একটি প্রশ্ন আপনি অবশ্যই কমন পাবেন। তো যাই হোক, এই সভ্যতার ইতিহাস থেকে আমরা প্রথম যে টপিকটা পড়ব সেটা হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা। বিশ্বের যত সভ্যতা রয়েছে তার মধ্যে সবচাইতে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা। আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে বর্তমানে একটা দেশ রয়েছে মধ্যপ্রাচ্যে, ইরাকের প্রাচীন নাম হচ্ছে মেসোপটেমিয়া। তো এই মেসোপটেমিয়া বা ইরাক দেশটা কিন্তু 2টা নদীর তীরে অবস্থিত। আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, টাইগ্রিস এবং ইউফ্রেটিস, যেটাকে আরবিতে বলা হয় দজলা এবং ফোরাত। তো এই মেসোপটেমিয়া যে অঞ্চলটা রয়েছে, দেশ বলেন, সভ্যতা বলেন, এটি আসলে এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস, দ্যাট মিনস দজলা এবং ফোরাত নদীর মাঝামাঝি স্থানে অবস্থিত। ঠিক আছে, তো এই মেসোপটেমিয়ার পূর্ব দিকে রয়েছে টাইগ্রিস নদীটি আর পশ্চিম দিকে রয়েছে ইউফ্রেটিস নদীটি। তাহলে এই মেসোপটেমিয়াকে কেন্দ্র করে যে সভ্যতা, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। এবং এই সভ্যতাটি আজ থেকে 5000 বছর আগে গড়ে উঠেছিল, যার নাম হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা। এখন এই মেসোপটেমিয়ার সভ্যতার অন্তর্ভুক্ত বা এটার আন্ডারে আমাদের মোট 4টি সভ্যতা আমরা আলোচনা করব: সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ক্যালোডীয় সভ্যতা। তো এই 4টি সভ্যতা খুব সংক্ষেপে আমরা জিনিসগুলো সম্পর্কে জানব। একটি বিষয় আগে একটু ক্লিয়ার করে নিই, যে আমরা এখন যে সভ্যতাগুলো সম্পর্কে জানব, এগুলোর থেকে সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই সভ্যতাগুলোর নিদর্শন বা অবদান। অর্থাৎ আমরা এই যে 365 দিনে 1 বছর, 7 দিনে 1 সপ্তাহ, বৃত্তকে 360 ডিগ্রি করে ভাগ করা, চাকার ব্যবহার, আগুনের ব্যবহার, এগুলো কিন্তু হঠাৎ করে আসেনি। ঠিক আছে, ক্রমে ক্রমে সভ্যতার বিকাশের সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো আমাদের এই আধুনিক যুগে আমরা চর্চা করে থাকি। তো এগুলো কিন্তু সবগুলো একবারে আসেনি, ক্রমান্বয়ে এক একটি সভ্যতার নিদর্শন হিসেবে এগুলো আমাদের এই পৃথিবীতে এসেছে। তো এখন এই সভ্যতাগুলোর মধ্যে সবচাইতে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়ার সভ্যতা, এটিরও আবার সবচাইতে প্রাচীন সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা, যেটি আজ থেকে প্রায় 5000 বছর আগে, অর্থাৎ শুরুর দিকেই গড়ে উঠেছে। তো সুমেরীয় সভ্যতার নিদর্শনগুলো আমরা খুব ভালোভাবে জানব। তো এগুলো আসলে বেসিক্যালি বোঝানোর কিছু নেই। তো আমি যে জায়গাগুলোকে পয়েন্ট করব সেগুলো হচ্ছে যে এই নিদর্শনগুলো আমাদেরকে মনে রাখতে হবে খুব ভালোভাবে, কারণ এগুলো অন্যান্য সভ্যতার নিদর্শনের সাথে কনফ্লিক্ট করে বা কনফিউশন তৈরি করে, একটা বিতর্ক সৃষ্টি করে। কীরকম? যেরকম আমরা সুমেরীয় সভ্যতার নিদর্শনের ক্ষেত্রে যদি আমরা দেখি, চন্দ্রপঞ্জিকার আবিষ্কার। তো ব্যাবিলনীয় সভ্যতা যখন আমরা পড়ব, তখন আমরা দেখব যে চাঁদের উপর ভিত্তি করে বা চাঁদের ওঠা, চাঁদের যে পরিক্রমণটা, সেটার উপর ভিত্তি করে একটা পঞ্জিকা তৈরি করা হয়েছে বা পঞ্জিকার প্রচলন হয়েছে, সেটি কিন্তু ব্যাবিলনীয় সভ্যতায়। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই যে চাঁদের উপর ভিত্তি করে পঞ্জিকা বা চন্দ্রপঞ্জিকা, এইটা সুমেরীয় সভ্যতাতেও বলতেছি আমরা, আবার ব্যাবিলনীয় সভ্যতাতেও বলতেছি। তাহলে আমরা কোন সভ্যতার ক্ষেত্রে এটাকে অ্যান্সার করব? মনে রাখবেন, চন্দ্রপঞ্জিকার আবিষ্কারটা হয় হচ্ছে আজ থেকে 5000 বছর আগে এই সুমেরীয় সভ্যতার নিদর্শন হিসেবে। কিন্তু এই সুমেরীয় সভ্যতার নিদর্শন, দ্যাট মিনস চন্দ্রপঞ্জিকা, এটা কিন্তু তখনকার সভ্যতার লোকজন এটাকে প্রচলন করতে পারেনি বা প্রতিষ্ঠিত করতে পারেনি। পরবর্তীতে, ঠিক তার পরবর্তী সময়ে, অর্থাৎ 2000 বছর আগে, খ্রিস্টপূর্ব 2050 সালের দিকে
আপনার এই ব্যাবিলনীয় সভ্যতার সময় এটার প্রচলনটা বা প্রতিষ্ঠাটা আরও পাকাপোক্ত হয়। তো সে কারণে যদি প্রশ্নটা এভাবে আসে যে চন্দ্রপঞ্জিকার আবিষ্কার হয় কোন সভ্যতা বা নিদর্শনটা কোন সভ্যতার, তাহলে আমরা সবাই অ্যান্সার করব সুমেরীয় সভ্যতার। আর যদি আমরা বলি যে এই চন্দ্রপঞ্জিকা বা চাঁদের উপর ভিত্তি করে পঞ্জিকাটা সর্বপ্রথম প্রচলিত হয় কোন সভ্যতায়, তাহলে আমরা সবাই অ্যান্সার করব ব্যাবিলনীয় সভ্যতা। ঠিক আছে, তো ব্যাবিলনীয় সভ্যতা যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো আমরা খুব ভালো করে জানবো। মেসোপটেমিয়া মানেই হচ্ছে ইরাক, তাহলে ইরাকের একটি শহর হচ্ছে ব্যাবিলন, এবং সেই ব্যাবিলন শহরকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাই হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। আমরা সবাই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের নাম শুনেছি, এটিও ব্যাবিলনীয় সভ্যতার একটি নিদর্শন, এবং এটির আবিষ্কারকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, নেবুচাঁদ-নেজার। তো যাই হোক, আমরা পরবর্তী সভ্যতায় আসি। ব্যাবিলনীয় সভ্যতার নিদর্শনগুলো পড়ার পরে আমরা অ্যাসিরীয় সভ্যতা সম্পর্কে একটু আসি। অ্যাসিরীয় সভ্যতা এটি এই যে দুইটা নদীর কথা আমি বললাম, টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এর মধ্যে টাইগ্রিস নদীর তীরে যে মেসোপটেমিয়ার অংশটুকু রয়েছে সেখানে আসুর নামে একটি শহর রয়েছে। এই আসুর শহরকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে ওঠে তার নামই হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। ঠিক আছে, তাহলে মেসোপটেমিয়ার একটা অংশ হচ্ছে আসুর শহর এবং মেসোপটেমিয়ার সভ্যতার একটা অংশ হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। এই অ্যাসিরীয় সভ্যতার একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে এদের আয়ের উৎসটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে লুট করে আনা ধন সম্পদ। ঠিক আছে, অর্থাৎ চুরি করে, ডাকাতি করে, লুট করে বিভিন্ন জায়গা থেকে ধন সম্পদ এনে তারা এটাকে ভোগ করত। ঠিক আছে, এখন এই ধন সম্পদ নিয়ে তারা অনেক লুট করে আনা ধন সম্পদ দিয়ে তারা আয় করতো ঠিকই, কিন্তু তারা কিন্তু খালি চুরি ডাকাতি করেই বসে নাই বা লুট করেই বসে নাই, তারা মেধাটাকে একটু ভালো দিকেও কাজে লাগিয়েছে। কিভাবে? বৃত্তের যে বৃত্তটা রয়েছে আমরা সবাই জানি 360 ডিগ্রি কোণে বিভক্ত, বৃত্তকে 360 ডিগ্রি কোণে বিভক্ত করার কাজটা কিন্তু করে হচ্ছে এই আপনার অ্যাসিরীয় সভ্যতা। পাশাপাশি যুদ্ধে সর্বপ্রথম লোহার অস্ত্র ব্যবহার বলেন, তারপর পৃথিবীটাকে যে অক্ষাংশ দ্রাঘিমাংশে বিভক্ত করা, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এগুলো কিন্তু অ্যাসিরীয় সভ্যতার এই চোর ডাকাতি করার পাশাপাশি কিন্তু তারা এই সভ্যতার নিদর্শনগুলো তারা অর্জন করেছে। তাহলে অ্যাসিরীয় সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে ক্যালোডীয় সভ্যতা। এটি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা সবচেয়ে রিসেন্ট সভ্যতা। আমরা তো পেছন থেকে আস্তে আস্তে সামনের দিকে আসতেছি, তো ক্যালোডীয় সভ্যতাটি হচ্ছে সবচেয়ে রিসেন্ট সভ্যতা মেসোপটেমিয়ার মধ্যে। তো এই সভ্যতাটা হচ্ছে ওই যে ব্যাবিলনীয় সভ্যতার ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানটা আমরা করে আসলাম, তার আবিষ্কারক নেবুচাঁদ-নেজার, উনি এই ক্যালোডীয় সভ্যতার আবিষ্কার। ঠিক আছে, উনি এই ক্যালোডীয় সভ্যতাটা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, আবিষ্কারকরা উনি এটা প্রতিষ্ঠা করেন, গড়ে তোলেন বা প্রতিষ্ঠা করেন। এটাকে এই জন্য নব্য ব্যাবিলনীয় সভ্যতা নামেও ডাকা হয়ে থাকে। আচ্ছা, ক্যালোডীয় সভ্যতা যে নিদর্শনগুলো রয়েছে এটা একটু আমি ক্লিয়ার করি। 7 দিনে 1 সপ্তাহ এবং 24 ঘন্টায় 1 দিন, এটা আমরা সবাই জানি। তো তারা 24 ঘন্টায় 1 দিন না বলে তারা বলতো 12 জোড়া ঘন্টায় 1 দিন। ঠিক আছে, তাহলে 7 দিনে 1 সপ্তাহ, 12 জোড়া ঘন্টায় 1 দিন এবং 12টা নক্ষত্রপুঞ্জ, এই 3টা জিনিস তাদের নিদর্শন বা আবিষ্কার, গুরুত্বপূর্ণ আবিষ্কার। ঠিক আছে, যেই 12টি নক্ষত্রপুঞ্জ তারা আবিষ্কার করে গেছে বা তারা বলে গেছে যে 12টা নক্ষত্রপুঞ্জ এইভাবে আকাশে পাওয়া যায়, এই 12টা নক্ষত্রপুঞ্জের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে আজকের এই যে 12টি রাশি, আমরা রাশিচক্র বা রাশিফল নিয়ে আমরা অনেক গবেষণা করি, কন্যা রাশি, সিংহ রাশি, এটি কিন্তু বেসিক্যালি এই 12টি নক্ষত্রপুঞ্জ থেকেই পরবর্তীতে আমরা তৈরি করেছি। ঠিক আছে, তাহলে এই দিন, মাস, ঠিক আছে, দিন, সপ্তাহ এবং আমাদের এই নক্ষত্রপুঞ্জ, এগুলো সব কিছু হচ্ছে ক্যালোডীয় সভ্যতার নিদর্শন। এখন আমরা জানলাম যে 7 দিনে 1 সপ্তাহ, 12 জোড়া ঘন্টায় 1 দিন, দ্যাট মিনস দিন আর সপ্তাহটা হচ্ছে ক্যালোডীয় সভ্যতার একটা নিদর্শন। তাহলে মাস এবং বছরটাও তো কোনো না কোনো সভ্যতার নিদর্শন, তাই না? তাহলে মনে রাখবেন 12 মাসে যে 1 বছর হয় বা 365 দিনে যে 1 বছর হয়, এই মাস এবং বছরের হিসাবটা কিন্তু মিশরীয় সভ্যতার নিদর্শন। ঠিক আছে, তাহলে দুটো একসাথে মনে রাখবেন যে দিন এবং সপ্তাহ, অর্থাৎ 7 দিনে 1 সপ্তাহ এবং 12 জোড়া ঘন্টায় 1 দিন, এটি হচ্ছে ক্যালোডীয় সভ্যতার নিদর্শন। আর 365 দিনে 1 বছর বা 12 মাসে 1 বছর, এই যে মাস বছরের হিসাবটা, এটা হচ্ছে মিশরীয় সভ্যতার নিদর্শন। তাহলে এই মিশরীয় সভ্যতার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন সম্পর্কে আমরা পড়ে ফেললাম। এখন এই মিশরীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা নিদর্শন হচ্ছে মিশরের পিরামিড। আমরা সবাই জানি মিশরের খুবই গর্ব করার মতো 2টি জিনিস রয়েছে, একটা হচ্ছে মিশরের পিরামিড আর হচ্ছে মিশরের নীল নদ। নীল নদ
এটিকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে উঠেছে এটাই হচ্ছে আমাদের প্রাচীন মিশরীয় সভ্যতা। এবং এই প্রাচীন মিশরীয় সভ্যতার মিশরের পিরামিড হচ্ছে পৃথিবীর সবচাইতে পুরাতন স্থাপত্য এবং এটি একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এবং মিশরীয়দেরকে বলা হয় ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা। মিশরের পিরামিডটার কথা চিন্তা করলে বা এটা দেখলে, আমরা ছবি দেখলে আমরা বুঝতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলি। মিশরীয় সভ্যতা, আমি একটু আগের স্লাইডটা যদি আরেকবার একটু আসি, মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি ছিল হায়ারোগ্লিফিক লিপির মাধ্যমে। ঠিক আছে, এটা আমি তখন বলি নাই, এখন আমি বলতেছি। মেসোপটেমিয়ার যে সুমেরীয় সভ্যতা, তখনও একটা লিপি নিদর্শন হিসেবে ছিল, যেটার নাম হচ্ছে কিউনিফর্ম লিপি। তাহলে কিউনিফর্ম লিপি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার সুমেরীয় সভ্যতার নিদর্শন, আর হায়ারোগ্লিফিক লিপিটা হচ্ছে মিশরীয় সভ্যতার নিদর্শন। দুইটাকে আমরা একসাথে মনে রাখবো। ঠিক আছে, এবং আমরা কিন্তু অলরেডি মেসোপটেমিয়া সভ্যতা শেষ করে ফেলেছি, আমরা প্রাচীন মিশরীয় সভ্যতাটা পড়ে ফেললাম। খুবই গুরুত্বপূর্ণ দুটি সভ্যতা আমরা পড়ে ফেললাম অলরেডি। গ্রিক সভ্যতা সম্পর্কে অল্প কিছু কথা বলি। নামের মধ্যেই রয়েছে গ্রিক সভ্যতা। তাহলে গ্রিক সভ্যতা যে দেশটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে তার নাম হচ্ছে গ্রিস, তাই তো? গ্রিসের রাজধানী অ্যাথেন্স, আমরা সবাই জানি। এই অ্যাথেন্স এবং আরেকটি শহর রয়েছে স্পার্টা। এই দুটি শহর সম্পর্কে বলতে গেলে আমাকে একটু নগর রাষ্ট্র সম্পর্কে আলোকপাত করতে হবে। নগর রাষ্ট্র সম্পর্কে আমাদের বইয়ে আলোচনা করা আছে প্রথম দিকে, এটা আমি এই বিস্তারিত কোনো আলোচনায় যাচ্ছি না, আমি শুধু সংক্ষেপে একটু বলি। নগর রাষ্ট্রটা হচ্ছে বেসিক্যালি একটি শহর বা একটি নগর, যেটি একই সাথে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বা স্বাধীন দেশ হিসেবে বিরাজ করে। ঠিক আছে, এবং সবার কাছে এটি একটি রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের গুরুত্ব বা মর্যাদা সে পেয়ে থাকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি নগর রাষ্ট্রের অ্যাকচুয়াল ডেফিনেশন বা সংজ্ঞা কিন্তু কিছুটা বিতর্কিত বা একটু কনফিউজিং। ঠিক আছে, এটা নিয়ে আমাদের বিস্তারিত একটা কিছু জানার দরকার নেই, শুধু এতটুকু জানলেই চলবে যে নগর রাষ্ট্র হচ্ছে ছোট্ট একটি নগর বা শহর, যেটি একটি রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়ে থাকে বা যেটির একটি রাষ্ট্রের মর্যাদা রয়েছে, স্বাধীন এবং সার্বভৌমত্ব মতো। ঠিক আছে, তো এই নগর রাষ্ট্রের উদাহরণের মধ্যে রয়েছে অ্যাথেন্স, রয়েছে স্পার্টা। আমরা সিঙ্গাপুর দেশের নাম জানি, সিঙ্গাপুরকে কিন্তু নগর রাষ্ট্র বলা হয়ে থাকে, যদিও এটা কিন্তু একটা দেশ। তাহলে এই দেশ নগরগুলোর মধ্যে নগর রাষ্ট্র রয়েছে। এই নগর রাষ্ট্রের এক্সাম্পল জানলেই চলবে, এত ডিটেলস আমাদের জানার কোনো প্রয়োজন নেই, অন্ততপক্ষে এই প্রিলিমিনারি পরীক্ষার এমসিকিউ প্রশ্নের জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে অ্যাথেন্স এবং স্পার্টার কথা আমি বললাম, স্পার্টার একজন রাজা ছিলেন মেনেলাউস। ঠিক আছে, সেই মেনেলাউসের স্ত্রী হেলেন, এবং হেলেনের সাথে পরকীয়া সম্পর্ক ছিল ট্রোজান বীর প্যারিস, তার ভাই হেক্টর, আর ওদিক দিয়ে মেনেলাউসের সৈনিক অ্যাকিলিস। নামগুলো শুনলেই তো সবাই মোটামুটি বুঝে ফেলছেন যে ট্রয় যুদ্ধের কথাটাই আমি বলছি, তাই তো? তাহলে ট্রয় যুদ্ধ নিয়ে তো অলরেডি হলিউডে একটি মুভিও রয়েছে ট্রয়, যারা দেখেছেন তারা সবাই এটা সম্পর্কে জানেন। আমাদের কাহিনীর খুব বেশি দরকার নাই, যারা মুভিটা দেখেছেন মোটামুটি, মুভি না দেখলেও এখন তো আমি বলেই ফেললাম যে গ্রিসের যে স্পার্টা নগরীর কথা আমি বলছি, তার রাজা মেনেলাউস, তার স্ত্রী হেলেন, তার পরকীয়া প্রেমিক ট্রোজান বীর প্যারিস, তার ভাই হেক্টর, এবং ওদিক দিয়ে মেনেলাউসের সৈনিক ছিল অ্যাকিলিস। তো যেটা হয়েছিল, প্যারিস তার প্রেয়সী হেলেনকে মেনেলাউসের রাজ্য থেকে কিডন্যাপ করে বা মিউচুয়াল একটা সমঝোতার মাধ্যমে তাকে উঠিয়ে নিয়ে এসেছিল প্রেমের টানে। তারপরে এটা নিয়েই মেনেলাউসের সাথে প্যারিসের একটা যুদ্ধ হয়। তারা সরাসরি কোনো যুদ্ধ করে না, মেনেলাউসের সৈনিক অ্যাকিলিসের সাথে প্যারিসের ভাই হেক্টর 1-to-1 যুদ্ধ করে। অনেক কাহিনী আছে, এত কাহিনী আমাদের জানার দরকার নাই। সেই যুদ্ধে হেক্টর পরাজিত হয় এবং মারা যায়, এটা আমরা সবাই জানি। তো পরবর্তীতে আর কি হয়েছে আমাদের এত কিছু জানার দরকার নেই। এই চরিত্রগুলো নিয়ে, এই চরিত্রগুলো যেই যুদ্ধের বা যেই সভ্যতার চরিত্র, সেটি হচ্ছে আমাদের এই গ্রিক সভ্যতা। তাহলে গ্রিক সভ্যতার একটি উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে ট্রয় যুদ্ধ। তো এখন আপনি নিশ্চয়ই বলবেন যে ট্রয় নগরীটা কি তাহলে গ্রিসে অবস্থিত? না, ট্রয় নগরীটা কিন্তু তুরস্কে অবস্থিত, যেটি এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি একটা দেশ, আমরা সবাই জানি। তাহলে ট্রয় নগরীটা তুরস্কে অবস্থিত হলেও ট্রয় যুদ্ধটা কিন্তু সংঘটিত হয়েছে গ্রিক নিদর্শনের হিসেবে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের গ্রিক সভ্যতা সম্পর্কে। আর দুইটা কথা একটু বলি। গ্রিক সভ্যতার একটা নিদর্শন কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি, নগর রাষ্ট্র। একই সাথে আমরা বলতে পারি আধুনিক যে সভ্যতার যে আধুনিক নিদর্শন, সেটি কিন্তু এই গ্রিক সভ্যতা থেকেই সূচনা হয়। কিভাবে? কারণ নগর রাষ্ট্রের কনসেপ্টটাই কিন্তু একটা আধুনিক কনসেপ্ট, এটা কিন্তু আগে প্রচলিত ছিল না। ওই মেসোপটেমিয়া বলেন, সুমেরীয়, ক্যালোডীয় বলেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু ছিল না। তাহলে গ্রিক সভ্যতার ক্ষেত্রেই এই কনসেপ্টটা আমাদের
এসেছে প্রথম। সেই জন্য গ্রিক সভ্যতার ক্ষেত্রে আমরা একই সাথে উচ্চারণ করব আধুনিক সভ্যতার একটি নিদর্শন হিসেবে আমরা গ্রিক সভ্যতাকে উল্লেখ করে থাকি উদাহরণ হিসেবে, ঠিক আছে। আচ্ছা, অলিম্পিক গেমসের কথা আমরা সবাই জানি। অলিম্পিক গেমস, আধুনিক যে অলিম্পিক গেমস, এটি আমরা সবাই জানি 1896 সালে শুরু হয়, অ্যাথেন্সেই শুরু হয়, এই গ্রিসের রাজধানী অ্যাথেন্সে। কিন্তু মনে রাখবেন এই অলিম্পিক গেমস কিন্তু আসলে আরও আগেই খ্রিস্টপূর্ব 776 অব্দেই কিন্তু অলরেডি শুরু হয়ে যায়, যেটা পুরাতন অলিম্পিক গেমস নামে প্রচলিত ছিল। তাহলে এটিও গ্রিক সভ্যতার একটি নিদর্শন। আর আমরা আরেকটি কথা সবাই জানি যে গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে। তাহলে গ্রিক সভ্যতার একটি নিদর্শন হচ্ছে আধুনিক গণতান্ত্রিক যে সরকার ব্যবস্থা সেটি, ঠিক আছে। তার আগে আসলে গণতন্ত্রের অতটা প্রচলন ছিল না। তো এইখানে গ্রিক অনেক সভ্যতার অনেক মনীষীদের উদাহরণ দেওয়া আছে, বিস্তারিত আমি বর্ণনায় যাব না। একটা পপুলার জিনিস সম্পর্কে সবাইকে একটু স্মরণ করিয়ে দেই। সক্রেটিস একজন বিখ্যাত মনীষী, তার শিষ্য ছিলেন প্লেটো, তার শিষ্য ছিলেন অ্যারিস্টটল, তার শিষ্য ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট, মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট। এই চারজনের কে কার গুরু কে কার শিষ্য এটা কিন্তু মাঝে মাঝে আসে পিসিএস অথবা পিএসসি যে কোনো পরীক্ষা। একই সাথে যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত, যারা ডক্টর, আমরা সবাই জানি যে হিপোক্রেটাস, উনি হচ্ছেন একজন চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় ওনাকে, এবং উনি কিন্তু এই গ্রিক সভ্যতার একজন মনীষী, ঠিক আছে। তাহলে এই মোটামুটি বাকি গ্রিক দেবতা এগুলো একটু পড়ে নিতে হবে, এগুলো বোঝানোর কিছু নেই। আমরা গ্রিক সভ্যতা মোটামুটি শেষ করে ফেলেছি। নেক্সট আমাদের গ্রিক সভ্যতার অবদান সম্পর্কে আমি অলরেডি আলোচনা করেছি, আরও ছোটোখাটো কিছু অবদান রয়েছে, সেগুলো আমরা মুখস্থ করে নিব। অবদানগুলো কিন্তু বেসিক্যালি আমাদের আসলে মুখস্থই করতে হবে, দরকার হলে খাতায় লিখে লিখে আমরা মুখস্থ করব। আমি শুধুমাত্র সেই জায়গাগুলোকেই ফোকাস করতেছি যেই অবদানগুলো পড়তে গেলে আমাদের কনফিউশন তৈরি হয় বা মনে রাখতে কষ্ট হয়, ঠিক আছে। তো এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি সভ্যতা সিন্ধু সভ্যতা। আমরা যখন এই সভ্যতাগুলো পড়ব, প্রত্যেকটা সভ্যতার নাম করার সাথে সাথে আমরা ওই সভ্যতাটা কোন দেশের এটা একটু আগে মুখস্থ করে ফেলবো এবং মাথার মধ্যে একটা ম্যাপিং করে ফেলবো যে মেসোপটেমিয়ার সভ্যতা হচ্ছে ইরাকের, মিশরীয় সভ্যতা হচ্ছে মিশরের, তারপর গ্রিক সভ্যতা হচ্ছে গ্রিসের, পারস্য সভ্যতা ইরানের, তারপর সিন্ধু সভ্যতা পাকিস্তানের। এরকম কিন্তু দেশগুলোকে আমরা একটু আগে ভাগ করে ফেলবো। তাহলে হবে কি, পড়ার যে মানে আগে যদি আমি এটা একটু মুখস্থ রাখি বা একটা প্রিভিউ হিসেবে আমার মাথায় থেকে যায়, তাহলে আমার সভ্যতার সব কিছুই কিন্তু আমার মনে পড়ে যাবে, ঠিক আছে। পরীক্ষায় আমাদের অ্যান্সার করা সহজ হবে। সিন্ধু সভ্যতা পাকিস্তানের একটি সভ্যতা। আমরা সবাই জানি পাকিস্তানের দুটি রাজ্য রয়েছে, একটি হচ্ছে পাঞ্জাব, একটি হচ্ছে লারকানা বা লারাকানা। তো পাঞ্জাব যে প্রদেশ বা রাজ্য রয়েছে, সেখানে মাটি খুঁড়ে প্রথম যে সভ্যতাটা গড়ে ওঠে তার নাম হচ্ছে হরপ্পা নগরী, ঠিক আছে। এটার নাম হচ্ছে হরপ্পা নগরী বা হরপ্পা শহর, ঠিক আছে। লারকানা যে রাজ্যটা রয়েছে সেখানে পরবর্তীতে হরপ্পার পরে যেই নগরীটা আবিষ্কৃত হয় তার নাম হচ্ছে মহেঞ্জোদারো নগরী, ঠিক আছে। এই হরপ্পা নগরী, মহেঞ্জোদারো নগরী এবং একে ঘিরে আরও প্রায় 100 বা তারও বেশি শহর বা নগর এবং গ্রাম সব কিছুকে একত্রে মিলে যে সভ্যতাটা গঠিত হয় বা আবিষ্কৃত হয় তার নামই হচ্ছে সিন্ধু সভ্যতা। কারণ হচ্ছে এটার নাম সিন্ধু সভ্যতা, কারণ এটি সিন্ধু নদীর তীরে এটার আবিষ্কার, ঠিক আছে। তাহলে এই সিন্ধু সভ্যতার আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এটা বেশ কয়েকবার প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে। আর এই সিন্ধু সভ্যতার আবিষ্কারক হচ্ছে দ্রাবিড় জাতি, যে দ্রাবিড় জাতি কিন্তু আমরা অলরেডি বাংলা সাহিত্যতেও পড়ে এসেছি, বাংলাদেশ বিষয়াবলী প্রথম লেকচারেও পড়ে এসেছি যে অনার্য জাতির একটি ভাগ হচ্ছে দ্রাবিড় জাতি। তাহলে এই দ্রাবিড়গণই কিন্তু সিন্ধু সভ্যতার আবিষ্কারক, প্রতিষ্ঠাতা। তো এখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি যে দ্রাবিড় বললেই আমরা রাহুল দ্রাবিড়ের কথা মনে করি, ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার। তো অনেকেই সিন্ধু সভ্যতাকে ভারতের সভ্যতা হিসেবে চিন্তা করে বা ওইভাবে তার অ্যান্সার করার চেষ্টা করে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটি পাকিস্তানের সভ্যতা। দ্রাবিড় জাতি যে খালি ইন্ডিয়াতেই রয়েছে তা কিন্তু না, রাহুল দ্রাবিড় ছাড়া তো দ্রাবিড় উপজাতি আরও অনেকেই রয়েছে। সো পাকিস্তানেও দ্রাবিড় উপজাতি রয়েছে বা দ্রাবিড় জাতির একটা অংশ রয়েছে, তারাও কিন্তু এই পাকিস্তানের একটা মানে অধিবাসী হিসেবে রয়েছে এবং তাদের আবিষ্কৃত সভ্যতা সিন্ধু সভ্যতা, যা পাকিস্তানের একটি নিদর্শন। নেক্সট আমরা পরের স্লাইডে চলে যাব। তো মোটামুটি আমরা হরপ্পা মহেঞ্জোদারো সম্পর্কে আমরা বলে ফেলেছি, সিন্ধু সভ্যতার নিদর্শনগুলো আমরা একটু মুখস্থ করব। এরপরে আরও কিছু সভ্যতা রয়েছে যেগুলো পরীক্ষায় আসার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, যেমন চৈনিক সভ্যতা। এখান থেকে একটা তথ্য আমরা খুব ভালো করে জানবো। চীনের দুটি বিখ্যাত নদী হুয়াংহো নদী এবং ইয়াংসিকিয়াং নদী, এই হুয়াংহো নদী যেটি রয়েছে এটির আরেক নাম হচ্ছে পিত নদী। এই হুয়াংহো বা পিত নদী
এবং ইয়াংসিকিয়াং নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছে তার নাম হচ্ছে চৈনিক সভ্যতা, এবং চৈনিক সভ্যতার সূতিকাগার বলা হয় হোয়াংহো নদীকে, পাশাপাশি ইয়াংসিকিয়াং তো রয়েছে। নেক্সট আমরা পরের স্লাইডে চলে যাই। ইনকা সভ্যতা 41তম বিসিএস, অর্থাৎ লেটেস্ট যে বিসিএসটা প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু ইনকা সভ্যতা থেকে প্রশ্ন আসছে, এবং লেটেস্ট বিসিএস থেকে কিন্তু প্রশ্ন রিপিট হয়, একদম হুবহু রিপিট হয় না, একই টপিক থেকে প্রশ্ন হয়। সো ইনকা সভ্যতা থেকে যেহেতু 41তম বিসিএসে প্রশ্ন আসছে, ঠিক তার পরের বিসিএস 43তম বিসিএসে আসার সম্ভাবনা খুবই বেশি। কি প্রশ্ন এসেছিল যে এই ইনকা সভ্যতাটি কোন অঞ্চলের সভ্যতা? ঠিক আছে, ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে ম্যাপিংটা করে ফেলবেন, তাহলে এই প্রশ্নগুলো অ্যান্সারটা খুব সহজেই আপনি অ্যান্সার করে ফেলবেন। ইনকা সভ্যতার লোকেশনটা হচ্ছে আমাদের ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা, যেখানে আমাদের ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে আমরা অনেক মাতামাতি করি ফুটবল দল নিয়ে, সেই জায়গাটা দক্ষিণ আমেরিকা। এবং সেই দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরু একটি দেশ, সেই পেরু, যে পেরুকে ব্রাজিল এবার কোপা আমেরিকায় সেমিফাইনালে হারায়, তো সেই পেরুর মাচু পিচু নামক শহরে এই ইনকা সভ্যতার নিদর্শন পাওয়া যায়। আপনি যদি মনে রাখতে চান এভাবে মনে রাখবেন যে দক্ষিণ আমেরিকা মহাদেশে ইনকা সভ্যতা পাওয়া গিয়েছে, যেই দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরু একটি দেশ, এবং পেরুর মাচু পিচুতে এর অংশবিশেষ পাওয়া গিয়েছে। এটুকু আগে ভালো করে মনে রাখবেন, তারপরে এগুলার আবিষ্কারক একটু নামগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব। হিব্রু সভ্যতা আমাদের খুব বেশি প্রয়োজন নেই, তারপর আমাদের বইয়ে দেওয়া আছে, যদি প্রশ্ন হঠাৎ করে চলে আসে কিছু কিছু জায়গা আছে আপনি একটু খেয়াল করবেন আপনারা সবাই, যে যেমন আমি বললাম যে রোমান সভ্যতা বলেন, হিব্রু সভ্যতা, একটু আগে আমি বললাম হচ্ছে পেরুতে আমাদের ইনকা সভ্যতা, এখান থেকে কিন্তু আগে কখনো প্রশ্ন আসেনি। 41তম বিসিএসি প্রথম প্রশ্ন আসছে, তার মানে হিব্রু সভ্যতা থেকে যে আগে কখনো প্রশ্ন আসেনি তার মানে এমন না যে এখান থেকে কোনো প্রশ্ন এবারও আসবে না। ঠিক আছে, হয়তো বা 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রথম এখান থেকে প্রশ্ন থাকলো। তো আপনি কিভাবে পারবেন যদি আপনি না পড়েন? তো এই জন্য এই তথ্যগুলোও, এই জিনিসগুলো আমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, যথেষ্ট সংক্ষিপ্ত। ঠিক আছে, নেক্সট আমাদের রোমান সভ্যতা। রোমান সভ্যতা সম্পর্কে বেশি কিছু আমি বলবো না, আমরা একটু পরের স্লাইডে যাই। রোমান সভ্যতার যে রোমান সম্রাটগণ রয়েছে তাদের সম্পর্কে আমি একটু কথা বলি। এই রোমান সম্রাটদের নাম অগাস্টাস, জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাদের যে অবদান বা তথ্যগুলো রয়েছে এগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। আমি একটু সংক্ষেপে কয়েকটা জিনিস বলি। অগাস্টাস, অগাস্টাস সিজার, জুলিয়াস সিজার, মানে এই তিনটা নামের মধ্যে এমন বেড়াচেরা অবস্থা, কার কি অবদান ভুলেই যাওয়া হয়। অগাস্টাস নাম একটা, শুধু অগাস্টাস, তার আগে পিছিয়ে কিছু নাই। তিনি হচ্ছে রোমান সাম্রাজ্যের প্রথম, মানে 1 নম্বর সম্রাট, এবং তার সময়ে এই দাস প্রথা যেটা ছিল ইটালির রাজধানী রোমে, ঠিক আছে, সেটার বিলুপ্তি ঘটে। যেহেতু রোমান সম্রাট, রোমান সভ্যতা, তার মানে সব কিছুই রোমকে কেন্দ্র করে হবে, যেটি ইটালির রাজধানী। অগাস্টাস সিজার, অগাস্টাস পড়লাম, এখন অগাস্টাস সিজার সম্পর্কে একটু জেনে ফেলি। অগাস্টাস সিজারের সময়ে যীশু খ্রিস্ট, বা আমাদের ইসলাম ধর্মে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের কথা আমরা বলে থাকি, এই যীশু খ্রিস্ট বা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম কিন্তু এই সময়ই হয়, এবং তখন থেকে কিন্তু আমাদের এই ইংরেজি যে ক্যালেন্ডার সেটা শুরু হয় ওনার জন্মকে কেন্দ্র করে। জুলিয়াস সিজার এই রোমান সম্রাটদের মধ্যে সবচাইতে বিখ্যাত, এবং তার একটা বিখ্যাত উক্তি রয়েছে, এলাম দেখলাম জয় করলাম, ভিনি ভিডি ভিসি। ভেরি 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 ইম্পর্টেন্ট, এই ছকটা খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন, প্রথম তিনটা বেশি গুরুত্বপূর্ণ। পারস্য সভ্যতা, খুব বেশি কিছু বলার নেই। পারস্য অর্থাৎ ইরান, আমরা সবাই জানি ইরানের প্রাচীন নাম হচ্ছে পারস্য। এখান থেকে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই জরথুস্ট্রো। ঠিক আছে, জরথুস্ট্রো একজন ধর্মগুরু, নামটা খুবই কঠিন, এবং একজন দার্শনিক। তার একটি ধর্ম রয়েছে প্রবর্তিত, জরথুস্ট্রবাদ। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে জরথুস্ট্রবাদ কি, বা জরথুস্ট্রবাদ বা জরথুস্ট্র কোন সভ্যতার একটি নিদর্শন, বা কোন সভ্যতার একজন ধর্মগুরু। পারস্য সভ্যতা। নেক্সট, তো এরপরে ফিনিশীয় সভ্যতা, নট সো ইম্পর্টেন্ট, একটু পড়ে ফেলবেন। তারপরে আমাদের রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ সভ্যতা। এই অন্যান্য গুরুত্বপূর্ণ সভ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মায়া সভ্যতা এবং হেলেনিস্টিক সভ্যতা। মায়া সভ্যতা থেকে বিশেষ প্রিলিমিনারিতে প্রশ্ন আসছে। হেলেনিস্টিক সভ্যতাটিও বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া ইজিয়ান সভ্যতা রয়েছে, হিট্রাইট সভ্যতা রয়েছে, 2-3 লাইন করে দেওয়া আছে, একটু মুখস্থ করে ফেললে আমাদের জন্য ভালো। আদি মানব থেকে প্রশ্ন মাত্র একবারই হয়েছে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা আমাদেরকে জানতে হবে। এইখানে যতটুকু আছে অতটুকু পড়তে পারলেও আমাদের জন্য ভালো, যদিও প্রশ্ন মাত্র একবার এসেছে, তা অনেক আগে। তো আমরা মোটামুটি সভ্যতা আমরা পড়ে ফেললাম। সভ্যতা সম্পর্কে পড়তে গেলে আমি একটু 1 মিনিট একটু কথা বলবো, যে সভ্যতা সম্পর্কে পড়তে গেলে
সবাই আমরা খুব বোরিং ফিল করি, কি সভ্যতা সভ্যতা এইসব ভাল লাগে না, ঠিক আছে? তো আমরা যদি বিসিএস প্রিলিমিনারির জন্য এটা না পড়ি তাহলে একটি কোশ্চেন আপনি নিশ্চিত মিস করবেন, ঠিক আছে? আর আমাদের এন্ডেভার রোড টু বিসিএস প্রিলিমিনারি কনসাইজ বই থেকে যদি কনসাইজ ওয়েতে শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি সুন্দরভাবে মুখস্থ করে মনে রাখতে পারেন, তাহলে এই যে 3 থেকে 4 পৃষ্ঠা মাত্র আমি পড়ালাম, এখান থেকে আপনি কমপক্ষে একটি তো বটেই 2টি বা 3টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন, যেটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনি এটুকু মুখস্থ করে ফেলতে পারলে আপনি এখান থেকে ভালো একটা নাম্বার পেতে পারবেন, ঠিক আছে? তাহলে এই বলে আমি আমার সভ্যতার যে অংশটুকু এটুকুর লেকচার আমি আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।